মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। ভিবিএসওয়াই প্রোগ্রামের রূপায়ণে পিএমকেএসকেগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে ভিবিএসওয়াই একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় সুসংহত উপায়ে গন্ধরাজ লেবু চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা গন্ধরাজ লেবুর চাষি বন্ধুকে পেয়েছি, যিনি বহুদিন ধরে চাষ করছেন, জনাব আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার জন্য। হ্যাঁ, আপনি তো অনেক দিন ধরেই গন্ধরাজ লেবু চাষ করছেন, তো একটু প্রথমেই জানতে চাইব যে এই যে গন্ধরাজ লেবু আমরা চাষ করে থাকি বা আপনি চাষ করছেন, সেই গন্ধরাজ লেবুর চাষের সঠিক সময় কখন?
গন্ধরাজ লেবু চাষ বর্ষাকালে রোপণ করলে খুব ভালো হয়, আচ্ছা, কারণ ওই সময় বর্ষার জলে লেবু গাছের চারাগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে। অন্য সময়ও বসানো যায়, কিন্তু তখন সেচ ব্যবস্থাটা খুব ভালো করে দিতে হবে। মূলত বর্ষাকালেই লেবু গাছ বসানোটা উত্তম। আচ্ছা। এই যে আমরা গন্ধরাজ লেবু চাষ করব বা গন্ধরাজ লেবু চাষের জন্য যে মাটি তৈরি করব, মানে কোন ধরনের মাটিতে গন্ধরাজ লেবুটা ভালো হয়? বেলে দোআঁশ মাটিতে গন্ধরাজ লেবু খুব ভালো ফলন দেয়। আর জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো রাখার দরকার আছে, তার কারণ ওই লেবু গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু লেবু গাছ ভালো হবে না, এমনকি মারাও যেতে পারে লেবু গাছ। আচ্ছা, তাহলে মাটি কিভাবে আমরা তৈরি করব? মাটি ভালো করে 2-3 বার চাষ দিয়ে তারপরে 12 ফুট বাই 12 ফুট দূরত্ব রেখে এক একটা চারা বসাতে হবে। তারপরে ওই মাটি তৈরির সময় জৈব সার আর সঙ্গে অল্প কিছু রাসায়নিক সার, যেটা আমরা দানা সার বলি, NPK, এই ধরনের সার দিয়ে জমিটা তৈরি করে নিলে খুব ভালো হয়। মানে আমরা যখন চাষ দিচ্ছি, চাষ দেওয়ার পরপরই আমরা সার দিচ্ছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এই চাষ দিলাম, তারপর সার দিলাম, তার কতদিন পর আমরা চারাটা বসাবো? 15-16 দিন পরে বসালে ভালো হয়। আচ্ছা, এই মাটি তৈরির সময় আমরা কোন কোন জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবো? মাটি তৈরির সময় মাটিটা যাতে খুব সুন্দর ঝুরঝুরে মাটি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। আচ্ছা। আর বেলে দোআঁশ মাটি যেটা, সেটা কোদাল দিয়ে সুন্দর করে একটা নালা তৈরি করে দিয়ে তার পাশে যদি বসানো যায় তাহলে সেচ দেওয়ার সময় খুব ভালোভাবে আর কি সেচটা দেওয়া যায়। আচ্ছা, তো এই যে আমরা চারা বসাবো, চারাগুলো আমরা পাবো কোথায়? এই চারাগুলো বাড়িতেও প্রথম একটা মাদার গাছ নিয়ে সেই গাছ থেকে গুটি কলম করে নেওয়া যায়। মানে এটা কি কলম থেকেই হয়? হ্যাঁ, এটা কলম থেকেই। দানা থেকে হয় না? দানা থেকে চারা হয়, কিন্তু সেটাতে ফল হতে 4-5 বছর সময় লেগে যায়, ফলনও ভালো হয় না। আচ্ছা, এই জন্য কলমের চারা বসানোটাই উত্তম। আর না তো ভালো নার্সারি থেকে চারা আনলে সেই চারাও বসানো যায়। তো এই যে গন্ধরাজ লেবুর কি অনেক রকমের ধরন হয় বা জাত হয়? হ্যাঁ, গন্ধরাজ লেবু গন্ধটা সেম একই থাকে, কিন্তু লেবুর আকৃতির হেরফের হয়। রকম ফেরের জন্য গন্ধরাজ লেবু কোনোটা একটু লম্বা বেশি হয়, কোনোটা একটু লম্বা কম হয়। কোনো গন্ধরাজ লেবুর জাতের গায়ের খোসাটা প্লেন হয়, কোনো লেবুর খোসাটা আবার একটু খাঁজকাটা হয়। তবে গন্ধরাজ লেবু যেটা লম্বা টাইপের গন্ধরাজ লেবুটা, ওটা ভালো দামে বিক্রি করা যায়, দাম পাওয়া যায় ভালো। আচ্ছা, এই জাতের কি আলাদা আলাদা কোনো নাম আছে? না, আলাদা করে তেমন নাম নেই, তবে চাষিরা চাষিদের মতো করে নাম মানে ব্যবহার করে। যেমন চাইনিজ গন্ধরাজ লেবু, লম্বা গন্ধরাজ লেবু, এই ধরনের আর কি। আচ্ছা, এরকম ভাবে চাষিরা নিজেরা নিজেরা নাম। তো এই যে বলছেন যে নানান ধরনের নানান জাতের যে গন্ধরাজ লেবু, এগুলো চিনবেন কি করে? মানে লেবু হওয়ার আগে চারা অবস্থায় চাষি বন্ধুরা চিনবেন কি করে? চারা অবস্থায় চেনাটা খুব কষ্টকর, ফলন হওয়ার পরেই মূলত এগুলো চেনা যায়। যখন চারা কিনছেন নার্সারি থেকে, তখন কি পাতা দেখে কিছু বুঝতে পারেন চাষির বন্ধুরা? হ্যাঁ, পাতা দেখে, পাতার গন্ধ দেখে এটা যে গন্ধরাজ লেবু এটা স্পষ্ট চেনা যায় বা বোঝাও যায়। আচ্ছা, তাহলে আমরা কলমের চারাটাই ব্যবহার করব? অবশ্যই কলমের চারাটা ব্যবহার করব, এই কারণেই ভালো পরিচর্যা করলে 6 মাসের পর থেকেই গাছে ফুল আসা শুরু হয় এবং ফল ধরতে শুরু করে। আচ্ছা, তো আমরা চারাটা আনার পরে রোপণ করব কিভাবে, সেটা যদি একটু বলেন। রোপণ করতে গেলে ভালো হয় যে 1 ফুট চওড়া, 1 ফুট লম্বা এবং 1 ফুট গভীর একটা গর্ত খুঁড়ে নিয়ে সেই গর্তে জৈব সার মেশানো মাটি দিয়ে তারপরে চারাটা বসালে চারার গ্রোথটা খুব ভালো হয়। তো একটা চারা কতটা অংশ আমরা মাটির মধ্যে বসাবো আর কি রোপণ করব? কলমের চারা যেটা শিকড় আছে, শিকড়টা পুরোটা দিতে হবে। শিকড়ের উপরে 2-3 ইঞ্চি পর্যন্ত মাটি রাখা যেতে পারে।
আচ্ছা, তারপরে মাটিটা কি চেপে দেবো আমরা? না, তারপরে হালকা করে মাটিটা একটু চেপে দিয়ে তারপরে সেচ দেওয়ার জন্য পাশ দিয়ে একটা জলের নালা করে দিলে তাহলে ওই বর্ষাকালের যে জলটা জমে সেটা অতিরিক্ত বেরিয়ে জলটা। হ্যাঁ, অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। আচ্ছা, আমরা যে এই মাটিতে চারা রোপণ করলাম, তারপর জল দেব কখন? বর্ষাকালে সাধারণত জলের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না, বৃষ্টির জলেই যথেষ্ট। বরং অতিরিক্ত বৃষ্টি হলে, বৃষ্টির জল হলে তখন ওই নালা দিয়েই অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। আচ্ছা, জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা দরকার। আচ্ছা, তো আমাদের এই চারা আমরা যখন বসালাম, তো তার ঠিক কতদিন পরে আমাদের ফল দিতে পারে? হ্যাঁ, এটা ওই ভালো পরিচর্যা রাখলে 6 থেকে 8 মাসের মধ্যে ফুল ফল এসে যাবে। আচ্ছা, এই আপনি তো বললেন যে শুরুতে মাটি তৈরি করার সময় একবার সার দেওয়ার কথা বললেন, আবার গাছ বসানোর সময় গর্তের মধ্যে সার দেওয়ার কথা বললেন, এরপর আর কি সার দেওয়া লাগবে? হ্যাঁ, এটা সার দেওয়া 15-20 দিন অন্তর অন্তর খুব অল্প করে দানা জাতীয় সার এনপিকে খুব অল্প পরিমাণে দিলে ভালো হয়। গাছের গ্রোথটা খুব ভালো হবে, বৃদ্ধিটা ভালো হবে এবং গাছ দ্রুত বেড়ে উঠবে। এটা ঠিক কত বছরের গাছ, মানে কত বছর বাঁচে? এই গাছ ভালো জৈব উপায়ে চাষ করলে এই গাছের লংজিভিটি অনেক বেশি দিন হয়। 15-16 বছর পর্যন্ত এই গাছ বেঁচে থাকতে পারে এবং ফলও দিতে পারে। আচ্ছা, তো এই যে ধরুন মানে বহু বর্ষজীবী, বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে তো এই জলের প্রয়োজন হবে, তখন আমরা কিভাবে জলসেচ করব? হ্যাঁ, তখন মাটি শুকিয়ে গেলে জলসেচ দিতে হবে। কিন্তু শীতকালে লেবু গাছ সাধারণত জল লাগে না, ওই সময় লেবু গাছ ঘুমন্ত অবস্থায় থাকে। সেই সময় খাদ্য লেবু গাছ খেতে পারে না, খায় না, সেই সময় ফুলের অপেক্ষা করে। লেবু গাছ শীতের পরে আবার সুন্দর ফুল দিতে শুরু করে। আর ওই সময় যদি আমরা সেচ দিয়ে দিই তাহলে লেবুর ফলন কিন্তু অনেক কমে যাবে। আচ্ছা, তাহলে আমাদের সচেতন থাকতে হবে যে আমরা শীতকালে আর সেচ দেব না। হ্যাঁ, দেব যখনই দেখব যে গাছটা এইবারে মৃতপ্রায় অবস্থায় এসে যাচ্ছে, তখন খুব হালকা করে সেচ দিতে হবে। আমরা গরমের সময় সেচটা দেব? হ্যাঁ, মূলত গরমের সময় সেচটা দিতে হবে নিয়মিত। আচ্ছা, আর এই গাছে চাষের ক্ষেত্রে কি আগাছা দমনের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আগাছা তো হয়ই। এই আগাছা দমনের জন্য নিড়ানো যেতে পারে বা বিভিন্ন আগাছা নাশক কীটনাশক পাওয়া যায়, সেগুলো স্প্রে করলেও আগাছা দমন হয়ে যায়। আর সাথী ফসল হিসাবে প্রথম বছরে এর মধ্যে হলুদ বা ওল বা কচু এই ধরনের অনেক রকম সবজি চাষ করা যেতে পারে প্রথম বছরটা। দ্বিতীয় বছরে সাথী ফসল হিসাবে অন্য কোনো ফসল চাষ না করাই ভালো। আচ্ছা, তাহলে আমরা প্রথম বছরে সাথী ফসল হিসাবেও চাষ করতে পারছি। হ্যাঁ। তাহলে আমরা ফসল তুলছি ঠিক কতদিন পরে? ফসল তুলছি ওই বললাম 6 থেকে 8 মাস পর থেকে আমরা ফসল তুলতে পারি। মানে ফুল ফল আসবে, তারপরে ওটা ফুল আসার পর থেকে 2 মাস মতো লাগে ওই ফলটা পরিপক্ক হতে বা বিক্রি করার উপযুক্ত হতে। আচ্ছা, তো বছরে কতবার আমরা এটাকে ফল পাই আর এর থেকে? মূলত গন্ধরাজ লেবু সারা বছরই ফল দেয়, তবে যেটা সিজন অর্থাৎ শীতের শেষের দিকে প্রচুর ফুল আসে। সেই ফুলটা থেকে যে ফলটা হয় সেই ফলটা 3-4 মাস ধরে প্রচুর লেবু গাছে থাকে এবার ধরে। সেই লেবুটাই মূলত সিজনে একটা সারা বছর যে লেবু হয় তার 80% লেবু কিন্তু ওই 3-4 মাসে আমরা পেয়ে থাকি। আচ্ছা, আর একদম ফল দেয় না কোন সময়টা? একেবারে ফল দেয় না এমন সময় পাওয়া মুশকিল। তার কারণ ও গন্ধরাজ লেবু এমনই যে 2-4টে ফল থাকবেই, শীতকালে হলেও 2-4টে ফল থাকেই। আচ্ছা, এই গাছের ক্ষেত্রে মানে এই গন্ধরাজ গাছের ক্ষেত্রে মানে কীটনাশক কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, রোগ পোকার আক্রমণ ঘটে। প্রতি 15 দিন অন্তর আমাদের কীটনাশক ব্যবহার করলে ভালো হয়। সেখানে জৈব কীটনাশক দিলে খুবই ভালো। আমি জৈব কীটনাশকই ব্যবহার করে থাকি। আচ্ছা, এবং এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার। আর জৈব কীটনাশক অনেক দিন পর্যন্ত এর কাজটা থাকে। আচ্ছা, আমাদের কীটনাশক মানে ব্যবহার করতে হচ্ছে? জৈব কীটনাশক ব্যবহার করি আমি।
এটাতেই অনেক দিন কাজ থাকে এবং ভালো হয়, কীটনাশক দমনে অনেক সুবিধা হয়। আচ্ছা, কোন কোন ধরনের রোগ পোকা দেখা যায় এক্ষেত্রে? এক্ষেত্রে পোকামাকড় ছাড়া ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক বর্ষাকালে মূলত এই ছত্রাক ও ব্যাকটেরিয়া আসে, এগুলোকে দমন করার জন্য বর্ষাকালে প্রতি 15 দিন অন্তর ব্যাকটেরিয়ানাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হয়, তাহলে গাছটা খুব সুন্দর সতেজ থাকে। আচ্ছা, এই যে বলছেন যে ছত্রাকনাশক দিচ্ছেন বা রোগ পোকা হচ্ছে, এর কি লক্ষণ দেখা যায় তার ফলে আপনারা দেন? হ্যাঁ, অবশ্যই এর লক্ষণ দেখা যায়। গাছের পাতা ফলে দাগ আসে, ব্যাকটেরিয়া হলে একটা মানে ফোসকা পড়া মতো দাগ আসে, আর লেবুর উপর দাগ তৈরি হয়, পাতার উপরে দাগ তৈরি হয়। ছত্রাক লেগে গেলে ফল এবং পাতা পচতে শুরু করে, তখন আমরা বুঝে ফেলি যে না, ছত্রাক ব্যাকটেরিয়া গাছে আক্রমণ ঘটেছে, তখন আমরা ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক স্প্রে করি। কিন্তু এই রোগটা আসার আগে থেকেই আমরা প্রতিরোধ করতে পারি যদি 15 দিন অন্তর আমরা বর্ষাকালটা নিয়মিত ব্যাকটেরিয়া ছত্রাকনাশক দিতে থাকি। আচ্ছা, আগে থেকেই আমরা এর প্রতিরোধটা করে দিতে পারি। আচ্ছা, এই যে বলছেন যে সারা বছরই ফসল ফলছে আর কি, ফলন হচ্ছে, তাহলে আমরা যখন হারভেস্টিং করব ঠিক কতদিন অন্তর অন্তর আমরা ফলটাকে তুলতে পারি? হারভেস্টিং আসলে সারা বছরই হারভেস্টিং করা যায়, মানে ফসল তোলা যায়, ফল তোলা যায়, লেবু তোলা যায়। একটা একটা গাছে বিভিন্ন সাইজের লেবু থাকে, অতএব অফ সিজনেও লেবু আমরা একটু কম পেয়ে থাকি, কিন্তু দামটাও তখন ভালো পাই। আর সারা বছর ওই বললাম যে একটা ফুল আসার পর থেকে 2 মাসের মধ্যে আমরা হারভেস্ট করতে পারি ফলটা। না, আমরা ধরুন আজকে একটা ফল তুললাম বাগান থেকে, তারপরে আবার কতদিন পরে আবার ফল তুলতে যাবো বাগানে? ফল সপ্তাহে যখন সিজনে ফলটা আসে তখন প্রতিদিনই ফল তুলতে হয়, আর যখন ওই 4 মাস মতো প্রতিদিনই ফল তুলতে হয়, 7 দিনেই, সপ্তাহে 7 দিন। আর অন্য সময় সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ফল তোলা যায়, তবে একেবারে শীতকালের দিকে তখন সপ্তাহে একবার ফলটা আমরা তুলতে পারি। সারা বছরই আমরা পাচ্ছি। আচ্ছা, একটু জিজ্ঞাসা করি, আপনি কতটা জায়গা জুড়ে আপনার বাগান আছে? আমি 2 বিঘা জমি নিয়ে বাগানটা আমার তৈরি করা আছে। আচ্ছা, তো আপনি মোটামুটি কীরকম পরিমাণে ফলনটা পান সেটা একটু যদি বলেন। পরিমাণে আমি অন্য লেবু চাষ একটা মানে স্থায়ী বাগান চাষ, এই দীর্ঘদিনের বহুবর্ষজীবী উদ্ভিদ, এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারি। তা আমার বছরে এখান থেকে আমি খরচা সব বাদ দিয়ে আমি এখানে 2.5 থেকে 3 লক্ষ টাকা আমি ঘরে তুলতে পারি। তাহলে মোটামুটি গাছ পিছু মাসে, সপ্তাহে বা বছরে কতগুলো ফল পাওয়া যায়, এরকম কোনো হিসেব আছে? হিসাব বলতে একটা গাছ বছরে যদি তার 3 বছর পর থেকে একটা গাছের যা আকার হয়, পূর্ণাঙ্গ গাছ, সেই পূর্ণাঙ্গ গাছ থেকে 500 থেকে 1000 পর্যন্ত লেবু পেতে পারি একটা গাছ থেকে এক এক বছরে। আচ্ছা, তাহলে এটা বেশ লাভজনক একটা ফসল। অবশ্যই লাভজনক একটা চাষ ফসল। তো এটার ক্ষেত্রে খরচ কেমন? মানে একবার ধরুন প্রথমে শুরুর দিকে একটা খরচ হয়ে গেল, তারপরে কি ধরুন 10 বছর বা 15 বছর চাষ করছেন বা গাছটা থাকছে, তখন কি খুব বেশি খরচ হয়? না, একবার গাছটা তৈরি হয়ে গেলে তারপরে খরচ নিয়মিত যে কীটনাশক বা ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক আর খুব জৈব সার সঙ্গে কিছু রাসায়নিক সার মিশিয়ে এই খরচটা বছরে নিয়মিত একটা খরচ হয়। সেই খরচটা খুব বেশি নয়, সেটা লাভের তুলনায় অনেক কম। আচ্ছা, আর এই গাছের ক্ষেত্রে কি কোনো বিশেষ পরিচর্যা আছে? বিশেষ পরিচর্যা বলতে সেপ্টেম্বর মাসে ওয়াটার সাকার বা জল শোষক ডাল অনেক বার হয়, সেটাকে কেটে দিতে হয়। তার কারণ এই ডালগুলো থাকলে লেবুর ফলন কম হয়, তার কারণ এই ডালগুলো এত বেশি গ্রোথ হয় যে লেবুর খাদ্য বা জল এগুলো সব ওই ডাল টেনে নেয়, তখন মূল লেবু গাছটা অনেক দুর্বল হয়ে পড়ে
এবং তখন ফলন অনেক কম হয়, এবং ওই ওয়াটার সাকার ডালে লেবু অনেক ফলন কম হয়। ওই ডালগুলো কেটে দিলেই তাহলে আমরা পরিপূর্ণ ফসলটা ধরাতে পারবো। চাষি বন্ধু কি করে বুঝবেন যে কোন ডালগুলো কাটবেন কোনটা কাটবেন না? ওয়াটার সাকার ডাল ও দেখলেই বোঝা যায় যে ওটা খুব গ্রোথ হয় আর গোল হয় না, ত্রিকোণাকৃতির ডালগুলো হয়, আর পাতাগুলো খুব লম্বা হয় আর খুব দ্রুত বৃদ্ধি ঘটে। তখনই আমরা বুঝতে পারি এটা ওয়াটার সাকার ডাল। তখন ওই ডালটাকে আমরা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিই। বছরে একবারই, সেটা সেপ্টেম্বর মাস। আচ্ছা, আর কোনো বিশেষ পরিচর্যা কি আছে? আর বিশেষ পরিচর্যা বলতে প্রতি বছর নিচের যে ডালগুলো থাকে, লেবু হয়ে যাওয়ার ডালগুলো, সেইগুলো একটু মানে সেপ্টেম্বর মাসের দিকেই ওইগুলোকে একটু ছেটে দিলে তাহলে গাছটা আরও সতেজ হয়ে থাকে, কারণ ওই ডালগুলোতে পুনরায় আর লেবু হয় না। তাহলে ডাল ছাঁটা একটা বিশেষ পরিচর্যার মধ্যে পড়ে? হ্যাঁ, অবশ্যই ডাল ছাঁটাটা বিশেষ পরিচর্যার মধ্যে পড়ে, না তো ফলনটা অনেক কম হবে। তাহলে একদম শেষের দিকে চলে এসেছি আমরা। একটু আমাদের যদি বলেন যে কোনো চাষি বন্ধু যদি এই গন্ধরাজ লেবু চাষ করতে চান তাহলে তারা কি কি করবেন? গন্ধরাজ জমি চাষ করতে গেলে প্রথম ভালো তো জাতের গন্ধরাজ লেবুর চারা সংগ্রহ করতে হবে। তারপরে ভালোভাবে জমি তৈরি করে যাতে সেচের ভালো ব্যবস্থা থাকে, জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকে, এমন জমিতে চাষ করলে চাষি বন্ধুরা ভালো লাভবান হতে পারবেন। আর এটা দীর্ঘমেয়াদী ফসল, এর থেকে 15-16 বছর আয় পেতে থাকবেন। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমাদের আজকের পর্বের বিষয় ছিল সুসংহত উপায়ে গন্ধরাজ লেবুর চাষ। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন চাষি বন্ধু জনাব আলী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।